আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশী বন্ধুরা, ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা আমাদের একাডেমির পক্ষ থেকে। আপনারা ইতিমধ্যেই আবেদনের ডেট শুরু হয়েছে প্রাইমারি পরীক্ষা, জানেন সবাই। অনেকেই আবেদন করে ফেলেছেন, আবার অনেকেই আবেদন করছেন বা সামনে করবেন। তো আবেদন করতে গিয়ে যে সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন আমাদের হতে হয় এবং আবেদন করতে গিয়ে যে ভুল ভ্রান্তিগুলো থাকে, আমরা আজকে সেগুলো নিয়ে কথা বলবো। কেননা যারা সহকারী শিক্ষক হিসেবে নিজের ক্যারিয়ার করতে চান, সঠিকভাবে আবেদনপত্র পূরণ করাটা সবচেয়ে জরুরি। আপনি প্রস্তুতি নিলেন এবং রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এরপর আপনি যদি আপনার আবেদনপত্রে দেওয়া তথ্যের সাথে কোনো অসঙ্গতি পরবর্তীতে পরিলক্ষিত হয়, তাহলে আপনার প্রার্থিতা কিন্তু বাতিল হয়ে যাবে। তাহলে আপনাকে চাকরি পেতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে নির্ভুল এবং সঠিকভাবে আবেদন ফর্মটি পূরণ করা। তো নির্ভুল এবং আবেদন ফর্ম পূরণের জন্য সাধারণত আমরা বিভিন্ন কম্পিউটারের দোকানের সাহায্য নিয়ে থাকি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক এই সংকটের মুহূর্তে আমরা অনেকেই ঘরে বসে নিজেই কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আবেদনটা খুব সহজেই পূরণ করতে পারি। কিভাবে পূরণ করতে পারি আমরা আবেদনটা, আজকে আপনাদেরকে সেটি দেখাবো। কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে পূরণ করতে হবে সেই বিষয়গুলি। তাহলে কি প্রস্তুতি নেবেন আর কিসের আবেদন করবেন, প্রথমে আসি। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ, দেখেন আমি স্ক্রিনে দেখাচ্ছি পদের নাম। আপনি যে পদে আবেদন করবেন সেটি হচ্ছে সহকারী শিক্ষক এবং এই পদের সংখ্যা ৭,৫০০ বেশি রাজস্ব খাতের শূন্য পদ, অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত পদগুলো শূন্য হয়েছে কোনো শিক্ষকের অবসরের কারণে, চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন এই কারণে, অথবা মৃত্যুবরণের কারণে, এ ধরনের সহকারী শিক্ষকের খাতে নেওয়া হবে ৭,৫০০ প্লাস কিছু সংখ্যক পদ। এবং প্রাক প্রাথমিকে সৃষ্ট শূন্য পদ, অর্থাৎ নতুন পদ সৃজন করা হয়েছে প্রাক প্রাথমিকের জন্য ২৫,০০০, সর্বমোট ৩২,৫৭৭টি পদের বিপরীতে অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের তারিখ আমরা দেখেন এখানে স্ক্রিনে দেখিয়েছি। আবেদন শুরু হয়েছে ২৫ অক্টোবর সকাল ১০টা ৩০ থেকে এবং এই আবেদন শেষ হবে ২৪ নভেম্বর ২০২০ রাত ১১টা ৫৯। অবশ্যই আমাদের আবেদনটি শেষ দিনের অপেক্ষা না করে পূর্বেই করে ফেলা উচিত। এই আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে? আবেদনের জন্য দুই ধরনের যোগ্যতা আপনার লাগবে। একটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, আর একটি হচ্ছে আপনার বয়স সংক্রান্ত যোগ্যতা। প্রথমে আসি শিক্ষাগত যোগ্যতা। তো আমরা জানি যে আপনারা ইতিমধ্যে জেনেছেন অনেকে, পূর্বে এইচএসসি পাশ করলে মেয়েরা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারত। এখন কিন্তু সেই যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে এবং পরিবর্তন করে এখন আবেদনের যোগ্যতা রাখা হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি। এটি সকল পরীক্ষার্থীর জন্য, পুরুষ নারী সকলের জন্য। স্নাতক বা সমমানের ডিগ্রি বলতে যেটি বুঝি, এইচএসসি পাশের পর ৩ বছর মেয়াদী ডিগ্রি কোর্স হতে পারে, পাশ কোর্স, অথবা ৪ বছর মেয়াদী সম্মান ডিগ্রিও হতে পারে। আপনি যদি বাইরের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে থাকেন, তাহলে আপনার সনদপত্রটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুমোদিত করে নিতে হবে। তো আপনি স্নাতক ৩ বছর মেয়াদী ডিগ্রি হলেও হবে, কিংবা ৪ বছর মেয়াদী সম্মান ডিগ্রি হলেও হবে। বয়সসীমা আমরা দেখে আসি। বয়সসীমাটা হচ্ছে ২০ অক্টোবর ২০২০ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। আর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়স ৩২ বছর। তাহলে আপনি ২১ বছরের নিচে কিংবা ৩০ বছরের উপরে যদি হন, সাধারণ প্রার্থী হলে আবেদন করতে পারবেন না। আর যদি মুক্তিযোদ্ধার সন্তান হন, তাহলে সর্বনিম্ন বয়স লাগবে ২১ এবং সর্বোচ্চ ৩২। এই সময়সীমাটা কিন্তু নির্ধারিত হচ্ছে ২০ অক্টোবর এবং ২৫ মার্চের ভিত্তিতে। তাহলে আসি, সহজ করে বলি, আপনার জন্ম ২৬ মার্চ ১৯৯০ এর আগে যদি হয় এবং ২১ অক্টোবর ১৯৯৯ এর পরে যদি হয়, এর কোনোটিই যদি হয়, তাহলে কিন্তু আপনি সাধারণ প্রার্থী হলে আবেদন করতে পারবেন না। আই রিপিট, ২৬ মার্চ ১৯৯০ এর আগে কিংবা ২১ অক্টোবর ১৯৯৯ এর পরে আপনার জন্ম তারিখ হলে আপনি আবেদন করতে পারবেন না।
আচ্ছা দেখেন, শিক্ষাগত যোগ্যতার একটি ব্যাপার কিন্তু এখানে রয়েছে। সেটি হচ্ছে বলা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং সেটি হতে হবে দ্বিতীয় শ্রেণী বা তৎসমতুল্য সিজিপিএ। আমরা অনেকে আছি পুরানো প্রার্থী যারা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এভাবে রেজাল্ট পেয়ে এসেছি, আর অনেকে আছি যারা সিজিপিএতে রেজাল্ট পেয়েছি। তো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে আমরা স্বভাবতই জানি যারা দ্বিতীয় শ্রেণী তারা দ্বিতীয় শ্রেণী। এখন সিজিপিএর ব্যাপারটা আমরা অনেকে জানি না, কত জিপিএ থাকলে প্রথম শ্রেণী হয় দ্বিতীয় শ্রেণী হয়। আমি স্ক্রিনে সেটা আপনাদের এখানে দেখাচ্ছি। দেখেন, যদি আপনার সিজিপিএর টোটাল স্কেল হয় 4, তাহলে 3 পয়েন্টের ঊর্ধ্বে হলে আপনি প্রথম শ্রেণী বা প্রথম বিভাগ পেয়েছেন বলে ধরা হবে, এবং 2.25 বা তদূর্ধ্ব যদি জিপিএ আপনি পান, 2.25 বা তার ঊর্ধ্বে এবং 3 পয়েন্টের কম থাকে, তাহলে আপনি দ্বিতীয় শ্রেণী পেয়েছেন বলে ধরা হবে। আর আপনার সিজিপিএর স্কেল যদি হয় 5, তাহলে আপনি 3.75 বা তদূর্ধ্ব যদি পান, তাহলে এটিকে ধরা হবে প্রথম শ্রেণী। আর যদি 2.81 থেকে 3.75 এর ভেতরে থাকে, তাহলে এটিকে ধরা হবে দ্বিতীয় শ্রেণী। রিপিট, 4 পয়েন্টের স্কেলে যদি আপনার হয়, তাহলে 3 এর ঊর্ধ্বে হলে প্রথম শ্রেণী, 2.25 থেকে 3.00 পর্যন্ত দ্বিতীয় শ্রেণী, এবং 5 পয়েন্টের স্কেলে 3.75 এর তদূর্ধ্ব হলে বা 3.75 বা তার ঊর্ধ্বে হলে প্রথম শ্রেণী, এবং 2.813 থেকে 3.75 পর্যন্ত হলে দ্বিতীয় শ্রেণী। এখন আসেন, এই সমস্ত যোগ্যতা যদি আপনার থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে আপনাকে পূর্ব প্রস্তুতি স্বরূপ কিছু তথ্য এবং ডকুমেন্টস নিতে হবে, যে ডকুমেন্টসগুলো নিয়ে আপনি আবেদন করতে বসবেন। কি কি ডকুমেন্টস লাগবে দেখেন। আবেদনের জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে আপনি কি নেবেন? আপনি প্রার্থী আপনার এসএসসি সমমান কিংবা এসএসসি সমমান ও উচ্চ ডিগ্রি অর্থাৎ স্নাতক বা সমমান, স্নাতকোত্তর যে ডিগ্রিগুলো আছে এগুলো সম্পর্কিত তথ্য নিতে হবে। আপনার একটি ছবি নিতে হবে 300x300 পিক্সেল। এটি আপনি স্ক্যান করে কোনো কম্পিউটার দোকান থেকে রিসাইজ করে আনতে পারেন, অথবা নিজে মোবাইল ক্যামেরা কিংবা যে কোনো ক্যামেরায় তুলে ল্যাপটপে রিসাইজ করে নিতে পারেন। এবং আপনার সিগনেচারের সাইজটি হবে কিন্তু 300x80 পিক্সেল। উভয় ফরম্যাটটি হবে জেপিইজি, এবং ছবিটি অবশ্যই রঙিন ছবি হতে হবে, সাম্প্রতিক নয়। আচ্ছা, আপনার এসএসসি এইচএসসি সম্পর্কিত যে তথ্যগুলো আপনি নেবেন, যদি আপনার কাছে মার্কশিট কিংবা রেজিস্ট্রেশন কার্ড থাকে সেটি নিয়ে বসতে পারেন, অথবা আপনি এই তথ্যগুলো নোট করে নিতে পারেন। এসএসসি সম্পর্কিত যে তথ্যগুলো লাগবে, আপনার বোর্ডের নাম, যে বোর্ড থেকে আপনি এসএসসি পাস করেছেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, যে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে দেওয়া হয়েছিল এসএসসি পরীক্ষার সময়, আপনার রোল নাম্বার এবং পাশের সন, আপনি যে সালে পাস করেছিলেন। অনুরূপভাবে এইচএসসির এই তথ্যগুলো আপনার লাগবে, বোর্ডের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের সন। আবেদন সময় প্রাথমিকভাবে এই তথ্যগুলো দিলেই কিন্তু আপনার বাকি ডাটাগুলো বোর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। তাহলে এই ডাটাগুলোতে কোনোভাবে ভুল হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, সুতরাং এগুলো সঠিকভাবে দিবেন। এবং সঙ্গে স্নাতক বা স্নাতকোত্তরের যে তথ্যগুলো আপনি নেবেন, স্নাতকের ডিগ্রি অর্থাৎ বিএ, বিএসএস, বিএসসি, বিবিএ কিংবা বিকম কিংবা এমবিবিএস কিংবা এগ্রিকালচার, এই যে ডিগ্রিগুলো থাকে এই ডিগ্রিটা আপনি নোট করবেন। আপনার ডিগ্রিটা কী ছিল, বিষয়, আপনি কোন বিষয়ে স্নাতক করেছেন, বিশ্ববিদ্যালয়, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন, বাংলাদেশের অনুমোদিত যে কোনো পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেই হবে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তাদের বিশ্ববিদ্যালয় কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেন্টার কলেজে পড়ি, তো আমরা এই কলেজের নামটা খুঁজবো, এটি তখন কিন্তু পাবো না, যার কারণে আগে থেকেই বলে রাখি এটি হবে ন্যাশনাল ইউনিভার্সিটি। এবার কিন্তু আপনার অনার্সের রোল কিংবা রেজিস্ট্রেশন নাম্বার লাগছে না, এখানে লাগছে ফলাফল, অর্থাৎ আপনার জিপিএটা কত ছিল কিংবা রেজাল্ট যেটা ছিল সেটি লাগছে, কত সালে পাস করেছেন সেটি লাগছে। এখানে অতিরিক্ত যে তথ্য লাগবে এসএসসি এইচএসসি থেকে সেটি হচ্ছে কোর্স ডিউরেশন। আপনার কোর্সটি কত বছরের ছিল? স্নাতকে আপনি 3 বছরে করেছেন নাকি 4 বছরে করেছেন? অর্থাৎ 3 বছরের পাস কোর্স নাকি 4 বছরের সম্মান কোর্স? আবার 5 বছরেরও কোর্স আছে, সেটিও করেছেন কি? যত বছরের কোর্স ডিউরেশন ছিল সেটি এখানে নোট করে রাখবেন। একইভাবে আপনি স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্সের তথ্যগুলো নেবেন,
এরপর আপনার ঠিকানাটা একটি জায়গায় নোট করবেন। ঠিকানার জন্য আপনার বর্তমান ও স্থায়ী দুটি ঠিকানার প্রয়োজন হবে, তবে স্থায়ী ঠিকানাটাই সব ক্ষেত্রে কার্যকর হিসেবে ধরা হয়। অর্থাৎ স্থায়ী ঠিকানার আলোকেই আপনার কোটা নির্ধারিত হবে এবং আপনার যাবতীয় নিয়োগপত্র বা ডকুমেন্টস সবগুলো স্থায়ী ঠিকানাতেই যাবে এবং আপনি নিয়োগ পাবেন যেখানে, সেটি আপনার স্থায়ী ঠিকানাতে যে গ্রাম দিবেন, যে ইউনিয়ন দিবেন সেখানে বা যে উপজেলা দিবেন সেখানেই নিয়োগ পাবেন। স্থায়ী ঠিকানার জন্য যে বিষয়গুলো লাগবে, আপনার গ্রামের নাম লাগবে, পোস্ট অফিস, থানার নাম, জেলার নাম এবং আপনার পোস্টাল কোড, এটি আপনি জেনে নেবেন নিকটস্থ পোস্ট অফিস থেকে সংগ্রহ করবেন। আপনার যে মোবাইল নাম্বারটি সবসময় চালু থাকে এবং চালু থাকবে এবং এমন একটি মোবাইল নাম্বার আপনি নেবেন। এই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত এবং রেজাল্ট সংক্রান্ত যাবতীয় নোটিশ কিন্তু আপনাকে টেক্সটের মাধ্যমে অধিদপ্তর জানিয়ে দেবে এবং এটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার কিংবা জন্ম নিবন্ধন নাম্বার, যদি আপনি ভোটার হয়ে থাকেন, আপনার জাতীয় পরিচয়পত্র থাকে, তাহলে সেটির নাম্বারটি আপনি নোট করে নেবেন। যদি আপনার সেটি না থাকে, তাহলে আপনার জন্ম নিবন্ধন পত্রের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি নোট করে নেবেন। আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার স্বামী কিংবা স্ত্রীর নাম লাগবে, এটি নেবেন। এরপর সেই পোষ্য কোটা হলে যার সঙ্গে পোষ্য, অর্থাৎ আপনি যার উপর নির্ভরশীল ছিলেন, তার নাম, তার সর্বশেষ কর্মস্থল এবং তার সাথে সম্পর্ক। তো আসি পোষ্য কোটা কাদের ক্ষেত্রে হবে প্রযোজ্য। আপনার পিতা কিংবা মাতা এমন কেউ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন কিংবা এখনো করেন। আপনি যদি এমন কারোর অবিবাহিত সন্তান হন, তাহলে আপনি পোষ্য কোটা পাবেন। আবার আপনি বিবাহিত কিন্তু আপনার স্বামী কিংবা স্ত্রী, আপনি স্ত্রী হলে আপনার স্বামী, আপনি স্বামী হলে, আপনি পুরুষ হলে আপনার স্ত্রী, কেউ যদি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে, তাহলে আপনি পোষ্য পাবেন। মনে রাখবেন, পিতামাতার কোটা পেতে হলে আপনাকে অবিবাহিত হতে হবে, স্বামী স্ত্রীর কোটা পেতে হলে আপনাকে বিবাহিত হতে হবে। আপনি বিবাহিত হলে কোনো অবস্থাতেই পিতামাতার পোষ্য কোটা পাবেন না। আর পোষ্য কোটা ব্যবহার করতে গেলে যার পোষ্য হিসেবে আপনি দেখাচ্ছেন নিজেকে, তার নাম এবং তিনি সর্বশেষ কোন বিদ্যালয়ে কর্মরত ছিলেন বা আছেন সেটি লাগবে। যদি আপনি মুক্তিযোদ্ধার সন্তান হন, অর্থাৎ আপনার মা কিংবা আপনার বাবা মুক্তিযোদ্ধা হয়ে থাকে, তাহলে আপনি মুক্তিযোদ্ধা কোটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে কে কোটাধারী, আপনার পিতা না মাতা, সেটি লাগবে। সেই সনদে তার কি নাম আছে, অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট থাকতে হবে। সেই সনদে তার কি নাম আছে সেটি লাগবে। সনদ নাম্বার, সার্টিফিকেটে একটি নাম্বার থাকে এবং সনদ প্রদানের তারিখ, এই বিষয়গুলো লাগবে। এরপর আসলে আপনি প্রতিবন্ধী কিনা, শারীরিক প্রতিবন্ধী, আপনার হাত পা কোনো একটি অঙ্গ অচল কিনা, যদি থাকে, শুধু অচল হলেই কিন্তু হবে না, এই সবগুলো প্রমাণিত হবে আপনার সরকার কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট থেকে। আপনি অবশ্যই সনদধারী হলেই এটির কার্যকর হবে। তাহলে আপনি কোটাধারী কিনা, আপনি যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনি এটি নিতে পারবেন এবং এই কোটা নিয়ে আপনি এই তথ্যগুলো নিয়ে আবেদন শুরু করবেন। এরপর আপনি আপনার টেলিটক একটি সিম লাগবে, যে সিমে আপনি অবশ্যই 120 টাকা ব্যালেন্স রাখবেন। এরপর চলে যাবেন আপনি আবেদনের জন্য। আবেদন প্রসেসের জন্য কি করতে হবে, আপনি যে ঠিকানাটা লিখবেন সেটি হচ্ছে tpe.teletalk.com.bd। তাহলে আপনি www.teletalk.com.bd দেখেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি। আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করলেন, এখানে অ্যাডভার্টাইজমেন্টটা আছে, আপনি চাইলে বিজ্ঞপ্তিটা এটাতে ক্লিক করে দেখে নিতে পারেন। ইনস্ট্রাকশন আমি যেহেতু বলছি, আপনার এটা দেখার প্রয়োজন নাই। আপনি এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্ম, দেখেন এই বাটনটি অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনি ক্লিক করলে চলে আসে পোস্ট নেম। আপনি যে পদের জন্য আবেদন করতে চান না কেন, সৃষ্ট রাজস্ব খাতে, শূন্য রাজস্ব খাতে কিংবা সৃষ্ট শূন্য পদে, দুটি কিন্তু পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট টিচার। আপনি অ্যাসিস্ট্যান্ট টিচারে ক্লিক করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে যে পেজটি আপনার সঙ্গে ওপেন হয়েছে, দেখেন একাডেমিক কোয়ালিফিকেশন, সর্বপ্রথমে আপনার এসএসসির তথ্য দিতে হবে। তাহলে আপনি যদি এসএসসি পাস হন, দেখেন এক্সামিনেশনে এখানে ক্লিক করলে কয়েকটি বাটন আসছে, এসএসসি কয়েকটি অপশন আসছে। আপনি দাখিল হলে দাখিল, ভোকেশনাল হলে ভোকেশনাল, ও লেভেল হলে ও লেভেল বা অন্য কোনো সমগোত্রীয় ডিগ্রি হলে সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার বোর্ড, আপনি যে বোর্ড থেকে পাস করছেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, 11টি যে বোর্ড আছে, এই বোর্ডের যে কোনোটি থেকে পাস করলে আপনি সেটি দিতে পারবেন। আমি এখানে একজন স্টুডেন্টের বোর্ড হিসেবে দিলাম যশোর বোর্ড। আপনি এরপর লিখবেন এসএসসি রোল নাম্বার।
দেখুন আমি একটি রোল এখানে বসালাম 424450। অনুরূপভাবে একটি রেজিস্ট্রেশন নাম্বারও এখানে বসিয়ে দিলাম। আপনি আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বারটি বসানোর পরে পাসিং ইয়ার, যে সাথে আপনার রেজাল্ট পাবলিশড হয়েছিল, আমি এখানে একজনের ডাটা এখানে দিলাম 2012। এরপর এক্সামিনেশন দেখেন ডাইনে আছে এইচএসসি আর ইকুইভ্যালেন্ট লেভেল। এখানে আপনি গিয়ে এইচএসসির ডাটা দিলেন, এইচএসসি কিংবা যে বিভাগ থেকে পাস করেছেন সেটি দিবেন। বোর্ড নেমে আপনি আপনার যে বোর্ড ছিল সেটি সিলেক্ট করবেন। রোল নাম্বারের ঘরে রোল নাম্বারটি আপনি বসাবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন। এরপর আপনি আপনার পাসিং ইয়ারটি দিলেন। তাহলে দেখেন এই অংশটা পরিপূর্ণভাবে পূরণ করতে পারলে বোর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী স্টেপের জন্য আপনার ডাটাগুলো চলে আসবে। আপনি এটা পূরণ করলেন এবং নেক্সট স্টেপে ক্লিক করলেন। নেক্সটে ক্লিক করলে দেখেন আমি যে স্টুডেন্টের ডাটা দিয়েছি এখানে চলে আসছে তার নাম ফারিয়া আফরিন, ফাদার্স নেম SM গোলাম রব্বানী, মাদার্স নেম। আপনি এই তথ্যগুলো জাস্ট একটু মিলিয়ে নেবেন। এটা ভুল হয় না সাধারণত, কারণ বোর্ডের সার্ভারের অটো কানেক্ট থেকে এটা এসছে আপনার SSCর তথ্য অনুযায়ী। এরপর আপনি স্পেশাল কোটা, ওই যে বলেছিলাম ডিপেন্ডেন্ট যে কোটা দেখেন এখানে দেখাচ্ছে, যদি আপনি পোষ্য হন অর্থাৎ আপনি অবিবাহিত হন এবং আপনার পিতা বা মাতা কেউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন কিংবা আছেন, তিনি জীবিত হোক মৃত হোক সেটি সমস্যা না, তিনি কোনো সময় চাকরি করতেন এটি হলে হচ্ছে কিংবা করেন বর্তমানে, তাহলে আপনি ইয়েস দিলেন। এবার ধরেন কোন কর্মস্থলে তিনি কর্মরত আছেন বা ছিলেন সেই স্কুলের নামটি আপনি এখানে লিখবেন। আমি যার আবেদন করছি তার ইয়েটাই লিখছি, দেখুন যার আবেদনটি করছি তার পোষ্যটি লিখে দিলাম এবং রিলেশন কি ছিল তার সঙ্গে রিলেশন ফাদার মাদার, এটি হচ্ছে ছিল ফাদার, ফাদার টিক দিলাম। যদি আপনার মাদার ফাদার যে থাকে সেটিতে টিক দিবেন। আর যদি আপনার হাজব্যান্ড কি ওয়াইফ, আপনি পুরুষ হলে যদি আপনার ওয়াইফ প্রাথমিকে চাকরি করেন কিংবা আপনি স্ত্রী হলে যদি আপনার স্বামী প্রাথমিকে চাকরি করে তাহলে আপনি স্পাউসে টিক দিবেন। এরপরে চলে গেল ফ্রিডম ফাইটার, যার কোটা আছেন তাদেরগুলো দেখাচ্ছে, যাদের কোটা নেই এরপরে দেখাবো। আপনি ইয়েসে টিক দিলেন, এখানে ফ্রিডম ফাইটার নেমটি লিখলেন। নেম লেখার পরে আমি লিখলাম মিস্টার ডোনাল্ড ট্রাম্প, না সরি আমি বাংলাদেশের একজন নাম লিখি, মিস্টার কাদের সিদ্দিকী, সরি না ধরে আপনার নাম যার নাম দিলেন তিনি হয়তো এরকম কেউ একজন ছিলেন, কাদের সিদ্দিকী। এরপরে আপনি দিবেন যেটা সেটি হচ্ছে তার সার্টিফিকেট নাম্বার, সার্টিফিকেটের কোনো একটি নাম্বার থাকে সেই নাম্বারটি দিবেন এবং তার ঠিকানাটি আপনি এখানে দিবেন। রিলেশন, তার সঙ্গে রিলেশন কি চাইল্ড, অবশ্যই আপনি মুক্তিযোদ্ধার সন্তান ছাড়া আর কোনোভাবে এই কোটাটি পাবেন না। যদি আপনি ফিজিক্যাল চ্যালেঞ্জ হন তাহলে এখানে ইয়েস টিক দিবেন। যার যে কোটা আছে এই নিয়ম ফলো করে সে সেই কোটাটি পূরণ করবেন। এবার আসি যাদের কোটা নাই তাহলে কি করবেন, আপনি ডিপেন্ডেন্ট না, অর্থাৎ আপনার কেউ প্রাইমারিতে চাকরিরত ছিল না বা বর্তমানে নাই, তাহলে আপনি কি করবেন, আপনি নো এর ঘরে একটা টিক দিয়ে দিবেন, এই যে দিয়ে দিলাম। আবার আপনার ফ্যামিলিতে কেউ ফ্রিডম ফাইটার ছিল না বা নাই, আপনার পিতা বা মাতা, আপনি নোতে টিক দিলেন। এবং আপনি যখন এখানে আমি দেখেন দেখিয়ে দিচ্ছি, এই যে নোতে টিক দিলেন। এবং আপনি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড বা প্রতিবন্ধী না হন নোতে টিক দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করা আছে। এবার আপনার কোনটি আছে, জাতীয় পরিচয়পত্র নাকি আপনার জন্ম নিবন্ধন, যেটি থাকে আপনি এখান থেকে সেটির ঘরে ইএসএ টিক দিবেন। যদি আপনার ন্যাশনাল আইডি থাকে আপনি ইএসএ টিক দিলেন এবং নাম্বারটি এখানে বসিয়ে দিলেন। এই যেভাবে একটি ন্যাশনাল আইডি নাম্বার আমি এখান থেকে বসিয়ে দিই 1997416172123444। এভাবে একটি আইডি নাম্বার আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি চলে যাবেন নেক্সট স্টেপ। যদি আপনি ন্যাশনাল আইডি না থাকে তাহলে নোতে টিক দিলেন এবং বার্থ সার্টিফিকেট থাকলে ইয়েসে টিক দিয়ে এখানে আপনি সেই নাম্বারটি বসিয়ে দিলেন। এবার চলে আসি আপনি ম্যারিড নাকি আনম্যারিড। যদি ম্যারিড হন ম্যারিডে টিক দিবেন এবং এখানে আপনার স্পাউস নেম, অর্থাৎ আপনি মহিলা হলে আপনার স্বামীর নাম লিখবেন, আপনি পুরুষ হলে আপনার স্ত্রীর নাম লিখবেন। তো আমি এখানে একটি লিখলাম ধরুন একজন মহিলার আবেদন আমি করছি তাহলে তার স্বামীর নাম এভাবে লিখলাম। যদি আপনি সিঙ্গেল হন তাহলে এই সিঙ্গেলের ঘরে টিক দিবেন। যদি ডিভোর্সি হন ডিভোর্সি
উইডো বা উইডোয়ার হলে আপনি সেই ঘরগুলোতে টিক দিবেন। তাহলে এখানে আপাতত আমি সিঙ্গেল লিখে দিলাম, আপনি অবিবাহিত হন। এবার চলে আসেন অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনার স্থায়ী ঠিকানাটাই সকল ক্ষেত্রে কার্যকরী। বর্তমান ঠিকানাটা আসলে এখানে কোনো ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না। পুরুষের জন্য তো ঠিকানা বিবাহিত অবিবাহিত হলেও কোনো পরিবর্তন নাই। আপনি এক্ষেত্রে স্থায়ী ঠিকানা বলতে নিজের পৈতৃক নিবাস যেটা, সেই ঠিকানাটি দিবেন, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধনে যে স্থায়ী ঠিকানা পেয়েছে সেটি। বর্তমান ঠিকানার জন্য আপনি এখানে একটি দিবেন কেয়ার অফ, ধরেন আপনি দিয়েছেন গোলাম রব্বানি। আপনি এখানে ভিলেজ নেমটি লিখবেন, আমি লিখলাম এখানে ভিলেজ নেম। আচ্ছা, ভিলেজ নেমের পরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পরে ক্যাপিটাল অ্যালফাবেট অনুযায়ী ডিস্ট্রিক্টগুলো সাজানো আছে। যদি আপনার ডিস্ট্রিক্টটা হয় ধরেন যশোর, আপনি এখানে আসলেন, এই যশোরে সিলেক্ট করলেন এবং যশোরের যে উপজেলা থেকে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সেই ডিস্ট্রিক্টের আন্ডারে এখানে উপজেলাতে ক্লিক করবেন এবং সেই উপজেলা সিলেক্ট করবেন। এরপরে আসি পোস্ট অফিস। আপনি আপনার পোস্ট অফিসের নামটি এখানে লিখবেন এবং আপনার পোস্ট অফিস থেকে সংগৃহীত পোস্ট কোডটি এখানে লিখবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে দেখেন এই ঘরটাতে আপনি টিক দিয়ে দিবেন। আর যদি ভিন্ন ঠিকানা লিখতে চান তাহলে এখানে আপনি আলাদাভাবে লিখে দিবেন। তবে আপনি স্থায়ী ঠিকানা যেটি লিখবেন সেটি কিন্তু আপনার কোটার জন্য প্রযোজ্য হবে। কোটা বলতে উপজেলা কোটা, অর্থাৎ ওই উপজেলায় যতগুলো শূন্য পদ আছে আপনি সেটির বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন। মহিলাদের ক্ষেত্রে একটু বলি, যারা বিবাহিত তারা পিতার ঠিকানা কিংবা স্বামীর ঠিকানা যে কোনোটি স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারেন। যেটি স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করবেন সেই উপজেলার কোটায় বিবেচিত হবেন এবং সেখানেই আপনি নিয়োগপ্রাপ্ত হবেন। এরপরে আসি মোবাইল নাম্বার। এটি 2 বার টাইপ করতে হবে। তো এখানে আমরা মোবাইল নাম্বারটি বসালাম 11 ডিজিটের, পুনরায় আবার মোবাইল নাম্বারটি বসাতে হবে এবং একই না হলে এখানে ভুল দেখিয়ে দেবে। তাহলে মোবাইল নাম্বারটি বসালেন। এবার চলে আসলে গ্রাজুয়েশন লেভেলের তথ্য। দেখেন স্ক্রিনে এখানে দেখা যাচ্ছে গ্রাজুয়েশনের আপনি তথ্যগুলো দেখেন, আপনি কোন জায়গা থেকে পাস করছেন, আপনার ডিগ্রিটা কি ছিল। বিএসসি ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যদি পাস করেন তাহলে ডিগ্রিটা থাকবে। বিএসসি ইন এগ্রিকালচার সায়েন্স, যদি আপনি এগ্রিকালচারের উপর বিএসসি করে থাকেন কৃষি বিশ্ববিদ্যালয় বা এই ধরনের কোনো রিলেটেড সাবজেক্ট থেকে, তাহলে এটি হবে। এমবিবিএস কিংবা বিডিএস কোর্স থেকে যদি আসতে চান তাহলে এটিতে ক্লিক করতে হবে। আর যদি সিম্পল অনার্স হয় 4 বছর মেয়াদি, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে 4 বছর মেয়াদি স্নাতক সম্মান হয় তাহলে অনার্সে ক্লিক দিবেন। যদি 3 বছর মেয়াদি পাস কোর্স করে থাকেন তাহলে পাস কোর্সে ক্লিক করবেন। যদি আপনি এ অ্যান্ড বি সেকশন থেকে করেন কিংবা আদার্স কোনো সেকশন থেকে পাস করেন তাহলে এখানে লিখবেন। তাহলে আমি দিলাম 4 বছর মেয়াদি অনার্সের একটা দিলাম। এরপর দেখেন সাবজেক্ট, কোন সাবজেক্টে আপনি অনার্স করেছেন সেই সাবজেক্টটি আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে। এখানেও অ্যালফাবেট অনুযায়ী সাজানো আছে। আমি এখানে একটি সাবজেক্ট দিলাম, এখানে পলিটিক্যাল সায়েন্স। এরপরে ইউনিভার্সিটি, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করছেন সেই ইউনিভার্সিটির নামটি এখানে অ্যালফাবেট অনুযায়ী আছে, আপনি দিয়ে দিলেন। আমি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটির একজন পূরণ করে দিলাম। রেজাল্ট, আপনার রেজাল্টটা ফার্স্ট ক্লাস ছিল, সেকেন্ড ক্লাস ছিল, নাকি টোটাল জিপিএ আউট অফ 4 স্কেলে ছিল অথবা আউট অফ 5 স্কেলে ছিল, সেটি আপনি এখানে বসাবেন। আমি এখানে দিলাম একটা আউট অফ 4 স্কেলে। সাধারণত আমাদের দেশের ম্যাক্সিমাম জিপিএগুলো স্নাতকের ক্ষেত্রে আউট অফ 4 কাউন্ট হয় এবং আপনি এখানে জিপিএটা বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে পাসিং ইয়ার, যে পাসিং ইয়ারটা আপনি ব্যবহার করবেন, যে সালে আপনি পাস করেছেন স্নাতক সেটি এখানে বসাবেন। কোর্স ডিউরেশন খুবই গুরুত্বপূর্ণ, আপনি কত বছর ধরে পড়েছেন, এটি কাগজে কলমে কত বছর ছিল, কত বছরের ডিগ্রি আপনি নিয়েছেন। সেশন জামের কারণে আপনি 4 বছর পড়ে ফেলেছেন কিংবা 5 বছর পড়ে ফেলেছেন 3 বছরের ডিগ্রি, এগুলো কিন্তু কাউন্ট হবে না। আপনি যেটাতে ভর্তি হয়েছেন 3 বছর মেয়াদী পাস কোর্স নাকি 4 বছর মেয়াদী সম্মান কোর্স নাকি 5 বছর মেয়াদী সম্মান কোর্স, জাস্ট আপনাকে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যারা 4 বছর মেয়াদী অনার্স বা সম্মান কোর্স করেছেন তারা এটি সিলেক্ট করে দিবেন। এবার যদি আপনার মাস্টার্স বা স্নাতকোত্তর করা থাকে, এতে দেখেন মাস্টার্স ডিগ্রি একটা ঘর আছে এখানে, ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনার থাকে তাহলে আপনি এটাকে টিক দিবেন, যদি আপনার না থাকে তাহলে আপনি এটাকে স্কিপ করে দেবেন। এরপর দেখেন নিচে একটি কোড আছে, ভ্যালিডেশন কোড। এই কোডটি আপনাকে এই ঘরে লিখতে হবে, ঠিক যেভাবে আছে ক্যাপিটাল স্মল ঠিক সেম ভাবে আপনি এখানে লিখবেন ই ফর অন। লেখার পরে এখানে আপনি একটি ডিক্লারেশন দিচ্ছেন, দ্য অ্যাবোভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো দ্য নেক্সট স্টেপ।
এই স্টেপে যাওয়ার পূর্বে আপনি সব তথ্যগুলো আর একবার যাচাই করে নেবেন এবং এই ঘরটাতে টিক দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে গেলেন। আপনি যে ড্যাশবোর্ডটা চলে আসবে, দেখেন যে ডাটাগুলো পূরণ করেছেন সব এখানে আপনাকে শো করবে। আপনার এসএসসি, এইচএসসি একাডেমিক রেজাল্ট সবগুলো শো করবে। আপনি এখানে এসে একটা বিষয় থেকে ঘাবড়ে যেতে পারেন যে আপনার অনার্সের রোল রেজিস্ট্রেশন নাম্বার কেন আসলো না। স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে রোল রেজিস্ট্রেশন নাম্বারের প্রয়োজন হয় না, আপনি শুধু এসএসসি, এইচএসসিটা দিলে কিন্তু হবে। এবার আসি সোর্স ফাইল। এই যে ফটো এখানে দেখেন 300x300 পিক্সেলের একটি ছবি আপনি সিলেক্ট করে আসবেন। আপনি ছবিটা আগে ডেস্কটপে বা কম্পিউটারে কোনো এক জায়গায় রেখে দিবেন এবং সেখান থেকে আপনার ছবিটি আপনি সিলেক্ট করে আসবেন। আমি এখানে একটা ছবি সিলেক্ট করে আসলাম, দেখেন ছবি চলে আসছে। এবং সিগনেচারটা যে এখানে ছিল, আপনি সিগনেচারটা সেখান থেকে এভাবে সিলেক্ট করে আসবেন। আমি আপনাকে দেখাই, এই যে আমি সিগনেচারটা সিলেক্ট করে আসলাম। তাহলে আমরা মনে রাখবো ছবিটি অবশ্যই যেন রঙিন হয়, সাম্প্রতিককালে তোলা হয় এবং ছবির ব্যাকগ্রাউন্ডে বেশি নকশা না থাকাটাই ভালো। আপনি এভাবে সিলেক্ট করার পরে এখানে ফাইনালি ডিক্লেয়ারেশন দিবেন। যদি আপনার কোনোটা ভুল মনে হয় যে উপরের তথ্য দেখলেন কোথাও অসঙ্গতি আছে, তাহলে আপনি এই যে এখানে লাল এই সবুজ একটি অংশ দেখতে পাচ্ছেন, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন। দেখেন আমি মাউস রেখেছি, এখানে ক্লিক করলে আপনি ব্যাকে গিয়ে আবার কিন্তু আপনার তথ্য সম্পাদনা করে আসতে পারবেন। আর যদি সঠিক থাকে এখানে ডিক্লেয়ারেশনে টিক দিয়ে সাবমিট দিয়ে আপনি পরবর্তী স্টেপে চলে গেলেন। দেখেন আপনার একটা কপি চলে আসলো। এই কপিটাকে আপনি ডাউনলোড দিবেন, দিয়ে এটিকে সেভ করে রাখবেন। আমি ডাউনলোড দিলাম এবং এই যে চলে আসলো উই রিসিভড ইওর অ্যাপ্লিকেশন। ডাউনলোড দেওয়ার পরে তখন তারা কিন্তু বলছে যে তারা আমার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করেছে এবং গ্রহণ করার পরে আমাকে যে কপিটা দিয়েছে দেখেন স্ক্রিনে আমি দেখাচ্ছি, সেই কপিটা এভাবে চলে আসছে। যে সমস্ত ডাটা আমি পূরণ করেছিলাম সব এখানে আছে। এই টাকা দেওয়ার পরে কিন্তু আপনার এই আবেদনের আর কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না। একবার টাকা জমা হয়ে গেলে কিন্তু এটি চূড়ান্তভাবে পরিগণিত হয়ে যাবে। আপনি এতদূর আসার পরেও যদি মনে করেন যে ভুল হয়েছে, তাহলে আপনি কিন্তু আরও একটি নতুন আবেদন করে সেটির টাকা জমা দিতে পারেন। এবার আসেন টাকা জমা দেওয়ার স্টেপ। দেখেন কংগ্রাচুলেশনস, অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। দেখি এখানে আপনাকে একটা ক্যাপিটাল লেটার দিয়ে একটি ইউজার আইডি দিয়েছে। এই ইউজার আইডিটি দিয়ে আপনি টাকা পাঠাবেন। কিভাবে পাঠাবেন আমরা সেটি চলে আসি। টাকা পাঠানোর জন্য আপনাকে যা করতে হবে, একটি টেলিটক সিম নিতে হবে। মনে রাখবেন একটি টেলিটক সিম থেকে একাধিক জনের অ্যাপ্লিকেশন করা যাবে। অর্থাৎ আপনারা কয়েকজন বন্ধু মিলে যদি একটি টেলিটক সিম থেকে টাকা পাঠাতে চান কোনো সমস্যা নাই। প্রত্যেকের জন্য ব্যালেন্সের ন্যূনতম 120 টাকা রাখবেন। যদিও ফিস হিসেবে মন্ত্রণালয় বা অধিদপ্তর নিচ্ছে 100 টাকা, টেলিটক তার সার্ভিস চার্জ হিসেবে নিচ্ছে 10 টাকা, 110। আর দুটি SMS আপনাকে পাঠাতে হবে, এর জন্য আপনাকে 5 টাকা সামথিং চার্জ হবে, 115 টাকা প্লাস খরচ হবে। সাবধানতার জন্য আপনি 120 টাকা ব্যালেন্সে রাখবেন। কিভাবে SMS লিখবেন? সর্বপ্রথমে ক্যাপিটাল লেটারে মেসেজ অপশনে গিয়ে লিখবেন DPER। স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি DPER অর্থাৎ ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এডুকেশন, ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন রিক্রুটমেন্ট, এর সংক্ষিপ্ত DPER। এটি লিখবেন। আপনি একটা স্পেস দিবেন, এখানে স্পেস লেখা আছে, আপনি কিন্তু স্পেস লিখে ফেলেন না, জাস্ট মোবাইলে স্পেস বাটনটি চেপে একটি স্পেস দিবেন। তারপর আপনার ইউজার আইডিটি লিখবেন। যে ইউজার আইডিটি আপনাকে অ্যাপ্লিক্যান্ট কপিটা আমি দেখিয়ে এসেছিলাম, আবার দেখাচ্ছি। দেখেন এই যে অ্যাপ্লিক্যান্ট কপিতে যে ইউজার আইডিটি আছে এটি আপনি লিখে ফেলবেন। লিখে আপনি এটিকে সেন্ড করবেন 16222 নাম্বারে। 16222 নাম্বারে সেন্ড করার পরে আপনি একটি 50 SMS পাবেন, যে SMS এ আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। এই পিন নাম্বারটি অবশ্যই নোট করে রাখবেন এবং দ্বিতীয় আরেকটি SMS পাঠালে আপনার আবেদনটি সম্পন্ন হবে। দ্বিতীয় আবেদনে একইভাবে মেসেজ অপশনে গিয়ে ক্যাপিটাল লেটারে লিখবেন DPER এবং আবার স্পেস দিবেন, দিয়ে লিখবেন ইয়েস অর্থাৎ আপনি আগ্রহী। ইয়েস লিখে স্পেস দিয়ে আপনি পিন নাম্বারটি লিখবেন এবং 16222 নাম্বারে সেন্ড করবেন। তাহলে দুটি মেসেজ আপনাকে দিতে হচ্ছে। প্রথম মেসেজের মাধ্যমে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং দ্বিতীয় মেসেজে আপনি সম্মত আছেন এই মর্মে আপনাকে DPER স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটি লিখে 16222 পাঠাতে হবে। আপনার মোবাইলে যদি 120 টাকা বা 110 টাকার বেশি ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সটি থেকে তারা টাকা কেটে নেবে এবং আপনাকে একটি কনফার্মেশন মেসেজ দিবে। সেই কনফার্মেশন মেসেজের সঙ্গে আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে।
এই ইউজার আইডি পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনি যে কোনো সময় এই dpe.teletalk.com.bd থেকে আপনার অ্যাপ্লিক্যান্ট কপি এবং পরবর্তীতে অ্যাডমিট কপি বা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তাহলে এভাবেই সম্পন্ন হবে আমাদের আবেদনের প্রক্রিয়াটি। এবং আপনি মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি দ্বিতীয়বার কনফার্মেশনের পরে ইউজার আইডি পাসওয়ার্ড সম্বলিত SMS না পাচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হচ্ছে না। এটি হয়ে গেল সম্পূর্ণ প্রক্রিয়া। এই আবেদন করার পরে আপনাকে যেটি করতে হবে, আপনি অবশ্যই কালার প্রিন্টে আপনার অ্যাপ্লিক্যান্ট কপিটি প্রিন্ট দিয়ে সংরক্ষণ করবেন এবং সম্ভব হলে নিজের ইমেইল কিংবা মোবাইলে কিংবা ল্যাপটপে এর সফট কপিটিও রেখে দিবেন। পরবর্তীতে আপনি নির্বাচিত হলে এটি বারংবার কিন্তু আপনাকে কপি সরবরাহ করতে হবে। তাহলে হয়ে গেল আমাদের আবেদন প্রক্রিয়া শেষ। সুন্দরভাবে আবেদন করার পরে যেটি করতে হবে, আমাদের পরীক্ষার জন্য ভালো একটি প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতির জন্য আপনাদের সঙ্গে থাকছে আমাদের একাডেমি, যেখানে আপনি অনলাইনে ঘরে বসেই প্রস্তুতি নিতে পারবেন। এবং আমাদের একাডেমির এই অনলাইন প্রস্তুতি প্রোগ্রামে আপনি পাবেন 65টি ক্লাস, এতে পাবেন 65টি PDF লেকচার শিট, যেটি আপনি মোবাইল ফোনেও করতে পারবেন, যেটি আপনি প্রিন্ট করে নিয়েও করতে পারবেন। এই তথ্যবহুল লেকচার শিটগুলো থেকে আপনি পাবেন শতভাগ কমনের নিশ্চয়তা এবং এখানে 100টি পরীক্ষার মাধ্যমে আপনি পাবেন প্রায় 8,000-এরও বেশি MCQ সলভের সুযোগ। ঘরে বসে সারা দেশে যে কোনো প্রান্ত থেকে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতিটা নিতে পারছেন কিন্তু আমাদের একাডেমির সঙ্গে থাকলে। এবং অনলাইনে কোর্স করলে আপনি কিন্তু যে বিষয়টি পাবেন সেটি হচ্ছে একটি ক্লাস বারবার করার সুযোগ পাবেন। তাহলে সঙ্গে থাকুন সঠিক প্রস্তুতির জন্য আমাদের একাডেমির। শুভকামনা সবাইকে। যারা প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে ক্যারিয়ার করতে চান, তারা পাশে থাকুন আমাদের একাডেমির। আমাদের একাডেমি আপনার পাশে থাকছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।